কিছুক্ষণ আগে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাকে জানাচ্ছে যে আপনারা স্লাইড শোটা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। আর আম, যদি সমস্যা হয়, যদি কেউ স্লাইড শো দেখতে না পান অথবা আমার কথা ভালো মতো বুঝতে না পারেন, ভেঙে ভেঙে আসতেছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটা থেকে, মানে এই ক্লাস লেকচারটা থেকে 2 সেট বা 1.5 সেট কোশ্চেন মোটামুটি ফাইনাল এক্সামে আসে। ওকে, তো যে কারণে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে 2টা পার্ট আছে। আমার এই ক্লাসের কন্টেন্টে 2টা পার্ট আছে। একটা হইতেছে স্পাইক সর্টিং এর ক্ষেত্রে, আর সেকেন্ডটা হলো আমাদের অ্যালগোরিদম একটা পড়াবো। তার মধ্যে একটা ছোট্ট একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা আমরা পড়ে যাচ্ছি। লার্নিং এ এটা ব্যবহার করা হয়, অ্যাজ ওয়েল এজ স্পাইক সর্টিং অ্যালগোরিদমেও এটা ব্যবহার করা হয়। তাহলে শুরু করি। স্পাইক সর্টিং অ্যালগোরিদম তো দেখতেই পাচ্ছেন, মানে ইউ হ্যাভ গট দ্য ফার্স্ট ইমপ্রেশন বাই সিইং দ্য ইমেজ ওভার দেয়ার, যে এখানে তারা আমাদের ব্রেইনের যে স্কাল্প আছে, সেই স্কাল্পের উপরে কিছু ইলেকট্রোড তারা এখানে প্লেস করে এবং এই ইলেকট্রোড প্লেস করার পরে ডিফারেন্ট লোকেশনসে, এজ ইউ ক্যান সি, এটা সম্পূর্ণভাবে একটা আপনার আম, জালের মতো থাকে, যেটা ক্যাপের মতো বলতে পারেন, যেখানে প্রচুর ইলেকট্রোড প্লেস করা থাকে। তো সরাসরি এটা আমাদের মাথায় পরায় দেওয়া হয়, বিকজ আমরা ইইজি রিডিং আমরা পড়তে চাই। হ্যাঁ, যখন আমাদের ব্রেনের ইইজি রিডিংটা নেয়, তো ইইজি রিডিং মানে কি? ইইজি মিনস ইলেকট্রোএনসেফালোগ্রাম। ইলেকট্রোএনসেফালোগ্রাম এক প্রকার, এই যে দেখতে পাচ্ছেন যে ইসিজির যে রিপোর্ট আমাদের কাছে থাকে ওইটা হার্টের রিপোর্ট থাকে, আর ইইজির যে রিপোর্টটা থাকে সেটা ব্রেইনের আমাদের যে সিগন্যালটা আসতেছে সেই সিগন্যাল অনুযায়ী রিপোর্টটা আমরা কি করি, রিড করি। তো এই অংশগুলো ইলেকট্রোডস, এবং এইটা এমন ভাবে প্লেসমেন্ট করা থাকে যাতে আমাদের যে ব্রেইনের বিভিন্ন লোব, এখন আসি একদম শুরুর লেকচারে, আমরা বিভিন্ন রিজিয়ন নিয়ে পড়তেছিলাম, মনে আছে নিশ্চয়ই, পরীক্ষা দিছি যে ডিফারেন্ট ব্রেইনের হচ্ছে রিজিয়ন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে এবং তাদের রেসপন্সিবিলিটি আলাদা হবে। এই চোখের কাছে যেই আপনার রিজিয়নটা দেখতে পাচ্ছেন, সেই রিজিয়নটার যে সিগন্যালটা একরকম হয়, আবার একদম আমাদের ব্রেনের মাথার পেছনে যেটা রিজিয়নটা থাকে বা লোবটা থাকে, আমরা বলি যে সেন্সরি লোব অথবা প্যারাইটাল লোবগুলো, তাদের আহ, আমাদের রিজিয়ন গুলো এবং তার যে প্যাটার্নটা, এই যে প্যাটার্ন, সেটা আবার ডিফারেন্ট হয়, যে কারণে আমরা আলাদা করে তাদের যে চিনতে পারি। তো ইলেকট্রোড এর এই কাজটা করায় বা পড়ায় ডিফারেন্ট কারণে, যে আমাদের ব্রেইনের কোন অংশ থেকে কি কি জাতীয় প্যাটার্ন গুলোকে আসতেছে সেটা আমরা আসলে রিড করতে পারতেছি কিনা, বিষয়টা হলো এটা। তো এটার ইনপুট ফরম্যাটটা দেই আমরা ইলেকট্রোডের মাধ্যমে, আউটপুট আসে এরকম একটা রিডিং। এই যে যেই প্যানেলটা দেখতেছেন এর মাধ্যমে আমাদের রিডিংটা আসে, এই যে জাস্ট লাইক দিস, এরকম রিডিংটা আসে, ইসিজির মতো করে আসতেছে। এবং এখানে ঠিক এইভাবে, এই যে দেখেন, এইভাবে সারি 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 এখানে বসানো হয় এবং কোন ইলেকট্রোড থেকে কি কি রিডিং আসতেছে সেটাকে ট্রেস করা হয় কিন্তু একদম, যে কোনটা থেকে কি কি আসতেছে রিডিং গুলো। তো সেই অনুযায়ী ধরলাম যে অ্যাডাল্ট ব্রেনের কিরকম একটা প্যাটার্ন হবে সেটা হচ্ছে আপনি বলতে পারবেন, দেখে বলতে পারবেন যে এটা একটা কমন একটা নর্মাল পিপলের প্যাটার্ন। আর ধরেন কোনো কারণে তার সেন্সরি বোর্ডটা কাজ করতেছে না, অথবা প্যারাইটাল লোবটা কাজ করতেছে না, এইরকম যদি কেস হয়, অথবা ফ্রন্টাল লোব কাজ করতেছে না, বা চোখে দেখতে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে এই যে Q01 বা O2, যেটা আমাদের অসিলেটরি যেই আমাদের লোবটা আছে, মানে দেখার সাথে সংশ্লিষ্ট ভিজুয়াল ইনফরমেশন নিয়ে প্রসেস করে যে অংশটা, এই O1 O2, এই দুইটা থেকে যেই প্যাটার্নটা আসবে সে ডিফারেন্ট থাকবে। এখান থেকে প্যাটার্ন গুলো কমপ্লিটলি ডিফারেন্ট থাকবে। এটা দেখে কিভাবে বোঝে? এটা দেখে এটাকে আমরা বলি যে স্পাইক,
এই স্পাইক দেখে আমরা তখন বুঝতে পারি যে প্যাটার্নটা আসলে কিরকম। প্রত্যেকের কিন্তু যার যার তার তার, এইটা বলতেছি আমরা হিউম্যান প্যাটার্ন বা আপনার নিজস্ব সিগনেচার, প্রত্যেকের যার যার তার তার আলাদা থাকে। কারণ এটাই হচ্ছে আপনার মানে বিশেষত্ব বা প্রপার্টি যেটা বলতে পারেন। কিন্তু একটা অ্যাডাল্ট ব্রেনের প্রত্যেকেরই একটা কমন একটা প্যাটার্ন এটা থাকবেই। একটা সুস্থ ব্রেনের একটা কমন একটা প্যাটার্ন থাকবেই। কিন্তু অসুস্থ যদি কোনো কারণে হয়, অথবা কোনো কারণে সে রোগী স্ট্রোকের রোগী থাকে, প্যারালাইজড রোগী থাকে, অ্যালজাইমাসের রোগী থাকে, অথবা অটিস্টিক যদি কোনো রোগী থাকে, অথবা কোনো কারণে ডিজিজে সে আছে, সামহাও সে ডিজিজে পড়ে গেছে, এই জাতীয় এক্সেপশনাল কেসগুলোতে এই যে ক্যাপটা, এই ইলেকট্রোড ক্যাপ, এখানে এই ইইজি সিগন্যাল বা ইলেকট্রোএনসেফালোগ্রামটা সম্পূর্ণ ভিন্নভাবে আসে। ওরা বুঝতে পারে স্পাইকটা দেখে। আমাদের আজকের পড়াটা হচ্ছে এই এক্স্যাক্টলি এই স্পাইক ডিটেকশন অ্যালগোরিদম বা স্পাইক সর্টিং অ্যালগোরিদম। স্পাইক গুলো দেখার পরে দেয়ার আর লাইক লর্ডস অফ এরকম রিডিং আসতেছে। সেখান থেকে আমরা সর্ট করি কিভাবে, তাই না? সর্ট করে তোমার বলতে হবে যে কোনটার কি মিনিং কি আসতেছে। তো এই সর্টটা কিভাবে করতেছি, তো এইটা নিয়েই হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। এখানে এই সর্টিংটাকে হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে সায়েন্টিস্টরা ক্লাসিফিকেশনস করার চেষ্টা করছে, সোজা কথা। এবং এটার সুবিধাটা হচ্ছে হলো এই ক্লাসিফিকেশনস এর মাধ্যমে একদম ক্লিয়ারলি বোঝা যায় যে কোন স্পাইকটা আসলে কি মিনিং নিয়ে আসতেছে। তাহলে একটু এখন স্পাইক ডিটেকশনস এর আমি কিন্তু ভূমিকাটা দিলাম অনেকক্ষণ সময় নিয়ে, বিকজ এখানে এই কাজটা বোঝা একটা কাজ। এখানে শুধু এটা যে আপনি কোনো একটা ল্যাবে বসে এখানে লাইক সিটি স্ক্যানের মতো করতেছেন বিষয়টা তা না। এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদেরকে প্রোভাইড করা হয়, মানে কম্পিউটার সায়েন্টিস্টদেরকে প্রোভাইড করা হয় হচ্ছে এই আউটপুটটা দিয়ে, দ্যাট মিনস ইইজি সিগন্যাল দিয়ে বলা হয় যে তুমি পেয়ে গেছো এটা, তাহলে আমাদেরকে এখন এটা সর্ট করে দাও, কি কোনটা কি সিগন্যালের, মানে আমাকে এটা আলাদা করতে পারবা কিনা। তখন আমরা দেখেন হাতের ডানে এই যে দেখতে পাচ্ছেন কি ডিফারেন্ট সিগন্যালের ফরম্যাট গুলো দেওয়া আছে। লুক এট দ্যাট। এই যে আমি যেখানে কার্সরটাকে রাখছি, লেজারটা রাখছি, এটা হচ্ছে এক একটা স্পাইকের দেখেন এক একটা ধরন, ডিফারেন্ট ধরন। এই স্পাইকের ডিফারেন্ট ধরন মিলিয়ে কিন্তু এই যে সিঙ্গেল চ্যানেল এক্সট্রাসেলুলার রেকর্ডিং এ আমাদের ধরা পড়ছে। এই যে এখানে যেটা টাইম ভার্সেস অ্যামপ্লিটিউড আমরা এখানে পাই সাধারণত এই স্ক্রিনটাতে। এই টাইম ভার্সেস অ্যামপ্লিটিউড যে স্ক্রিনে ধরা পড়ে যে কিভাবে হইতেছে স্পাইক গুলো তোমার পার্টিকুলার একটা লোবের স্পাইক গুলো কিভাবে আসতেছে। তো আমরা এটা নেই, নেওয়ার পরে সেখান থেকে ধরেন এরকম আমরা 12টা বা 24টা, অথবা আরো কম করে নিলে সে 10টা, এরকম ডিফারেন্ট স্পাইক গুলোকে আলাদা আলাদা করার আমরা সামর্থ্যবান হই যে হ্যাঁ আমরা নাও উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড ইচ অফ দ্য প্যাটার্ন অ্যান্ড দ্য ভেরিয়েবিলিটি, এক কথায়। তো এইটা করার জন্য তখন কি করি আমরা, আমরা অ্যাকশন পটেনশিয়াল যে বিষয়টা আছে, যেটা একদম আবার সেকেন্ড ক্লাসে আমরা ফেরত যাই, অনেক সময় নিয়ে পড়াইছি অ্যাকশন পটেনশিয়াল। ইউ মাস্ট নো হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল। নিউরন যখন ফায়ার করে, কখন ফায়ার করে? সবসময় কি করে? উত্তর হচ্ছে না, সবসময় করে না। পার্টিকুলার সময় ফায়ার করে। কখন করে? যখন আপনি পার্টিকুলার কোনো অ্যাকশনে যাচ্ছেন, লাইক আপনার হচ্ছে কোনো খাওয়া দাওয়া করতেছেন, অথবা আপনি হঠাৎ করে একটা নতুন কোনো জিনিস দেখছেন, আপনি চমকে চমকে গেছেন, লাইক সারপ্রাইজড হয়েছেন। অথবা এরকম হতে পারে যে আপনার ঘুমানোর ঠিক আগের স্টেজের অবস্থায় আছে। সেক্ষেত্রে ডিফারেন্ট অ্যাকশন পটেনশিয়াল আমাদের ব্রেইনে হচ্ছে কি হয়, তারা ট্রিগার করে। তো এই অ্যাকশন পটেনশিয়ালের যে ফিচার্স গুলো, তো তখন সায়েন্টিস্টরা বললো অ্যাকশন পটেনশিয়াল যে তোমার বিভিন্নভাবে এই যে স্পাইক করে, যেটা ডান পাশে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট স্পাইকের লোকেশনস বা তার প্যাটার্ন গুলোর একটা ছবি দিছে। এই ফিচার্স গুলো যদি বুঝতে পারি, তাহলে আমি স্পাইকের সর্টিং করতে এক ধাপ আগায় যাব। তো তাহলে কিভাবে সেটা করতেছে, তখন বলল যে দেখো স্পাইক ডিটেকশন অ্যালগোরিদম করতে গেলে তোমার প্রথম যে কাজটা, সেটা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ডেটা পয়েন্টস হুইচ ফর্ম অ্যান্ড অ্যাকশন পটেনশিয়াল। এটা হচ্ছে প্রথম কাজ, যে তুমি ডেটা পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারো কিনা, যেটা নিয়ে আসলে একটা অ্যাকশন পটেনশিয়াল হয়েছে। তার থেকেই কিন্তু এই যে এটা আমরা হইতেছে টোটালটা, এটা এটা হচ্ছে একটা বলতে পারেন যে একটা পার্টিকুলার টাইমে
ওই নিউরনের কি অবস্থা সেটাকে সে ধরছে, এবং সেখান থেকে এই যে প্রত্যেকটাকে স্পাইক গুলোরে আলাদা 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 করে এখানে দেখাইছে আসলে। ওই এই কাজটাই করছে হচ্ছে ডেটা পয়েন্ট গুলোকে সে আইডেন্টিফাই করছে যে কোনটার কি রকম অবস্থা। এবং কারেন্ট স্পাইক ডিটেকশন যেই সমস্ত মেথড গুলো আমাদের আছে সেখানে কেবলমাত্র এই প্রমিনেন্ট ফিচার্স গুলোকে নিয়েই কাজ করে, যেটাকে আমরা বলি হচ্ছে পিক অ্যামপ্লিচিউড। মানে অনেকগুলোই আছে হচ্ছে, এই যে লুক এট দ্যাট, এই যে এগুলো হচ্ছে পিক অ্যামপ্লিচিউড। এই যে সবগুলো এই যে খুব দ্রুত পিকে উঠছে এবং নামছে, জাস্ট লাইক দা অ্যাকশন পটেনশিয়াল আমরা যেটা পড়ছি। সো এই পিক অ্যামপ্লিচিউড গুলো যদি আমরা খুঁজে পাই সামহাও, তাহলে এই স্পাইক গুলোকে ডিটেক্ট করতে আমাদের কিছুটা সুবিধা হয়। কারণ এটা একটা বেশ চ্যালেঞ্জিং ওয়ার্ক এক কথায়, যে এত ডিফারেন্ট স্পাইক ব্রেনে, ওগুলোরে আলাদা যদি করতে পারি এবং তার মিনিং গুলোরে যদি আমরা সামহাও রেকর্ড করতে পারি, তাহলে ওই ব্রেইনের প্রত্যেকটা ভাষা আমরা আসলে বুঝতে পারবো। সো তখন কি করলো, তখন তারা এরকম একটা সিদ্ধান্তে আসলো। নাও লুক এট দ্যাট, দেখেন বুঝতে পারেন কিনা। এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্পাইক। এই যে দেখেন এইভাবে গেছে, এইভাবে নামছে, নেমে আবার উঠছে। তো বলছে এরকম একটা তুমি যদি স্পাইক দেখো, সেখানে তুমি কি করবা, সেখানে তুমি বেশ কয়েকটা অংশ তুমি হতেছে আইডেন্টিফাই করবা, এটাকে জুম করে নিয়ে এসে। সেটা কি কি বলছে যে, ফার্স্ট থিং হতেছে হলো পজিটিভ এবং নেগেটিভ গ্রেডিয়েন্টস প্রথম পাবা। মানে পজিটিভ গ্রেডিয়েন্ট হচ্ছে এই অংশটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, আর নেগেটিভ গ্রেডিয়েন্ট হচ্ছে এই অংশটা যখন হইতেছে নামতেছে, স্পাইকটা নামতেছে নিচের দিকে, দ্যাট ইজ দ্য নেগেটিভ ডিফারেন্স। আর যখন স্পাইকটা উপরের দিকে উঠলো, সেটা হইতেছে পজিটিভ ডিফারেন্স বা গ্রেডিয়েন্ট যেটাই বলেন। এন্ড দেন সেকেন্ড প্যারামিটারটা হইতেছে হইলো স্পাইকের উইথ, স্পাইক কতটা চওড়া এই স্পাইকটা, সেইটাকে আমরা সামহাও ই করতে পারতেছি কিনা, মানে আইডেন্টিফাই করতে পারি কিনা। এটা এটা হচ্ছে এই স্পাইকের উইথ। আমি যেটাতে এখন ছবিটা আঁকতেছি, দ্যাট ইজ দ্য স্পাইক উইথ। দেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ পিক, এটা মনে হয় বুঝছেন। সেটা হচ্ছে পজিটিভ সাইডে কতটা পিকে উঠছে কোন একটা পার্টিকুলার স্পাইক, আর নেগেটিভ সাইডে কতটা পিকে সে নেমে গেছে, সেই দুইটা পয়েন্ট আমরা আলাদা করতে পারলাম কিনা। এন্ড লাস্টলি সেটা হচ্ছে পিক টু পিক অ্যামপ্লিটিউড, মানে দুইটার মধ্যে কি পরিমাণে ডিফারেন্সটা হয়েছে, পিক একটা পিক থেকে আরেকটা পিকের, নেগেটিভ পিক থেকে লাইক পজিটিভ পিকের হচ্ছে ভ্যালুগুলা কত, এটা বের করতে পারছি কিনা। সো দিস ইজ অল অ্যাবাউট ফিচার্স। হ্যাঁ, কিসের ফিচার্স? স্পাইকের ফিচার্স। আবার বলতেছি, মেশিন লার্নিং অ্যালগোরিদম যাদের সামান্য একটু ধারণা আছে, এটার মেইন কথা হচ্ছে হলো মেশিন লার্নিং অ্যালগোরিদম কিভাবে একটা প্যাটার্নকে সে ধারণা করতে পারে বা একটা ফিউচারের একটা প্রিডিক্ট করতে পারে। সে বলে দিতে পারে কিন্তু যে দেখো, আহ, তোমার কালকে স্টক এক্সচেঞ্জে তোমার হচ্ছে সে এই এই কোম্পানির তোমার হচ্ছে স্টকের মান বা প্রাইস গুলো, বন্ডের মান বাড়বে একদম 100%, না হলেও 99 বা 97 থেকে 99% পর্যন্ত ওর এই প্রিডিকশন সত্যি হয়। তো ও এই প্রিডিকশন কিভাবে করে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো দিয়ে, দেখবেন যে বিভিন্ন যেটা ডেটা সায়েন্টিস্ট বা বিভিন্ন কোম্পানিগুলোতে এখন এই ডেটা সায়েন্টিস্ট রাখে জাস্ট টু ওয়ার্ক অন দ্যাট, যে আগামীকালকে কিরকম এটার দাম হবে তুমি এটা আমাকে বলে দিবা। তো তখন ও যে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম যে এই যে প্রিডিকশনসটা করলো যে আগামীকালকে সকালবেলা দেখবা যে এই ব্র্যান্ডের লাইক লাইক ধরলাম যে স্কয়ারের হতে পারে, যে বা কোন একটা লাইক ব্যাংকের, ও যে তাদের বন্ডের দাম এরকম অবস্থায় থাকবে, স্টকের দাম এরকম একটা থাকবে। তো ও কিন্তু বলে দিতেছে, এই বলতে পারতেছে বিকজ অফ ইউজিং দ্য ফিচার্স। ফিচার্স কি? ফিচার্স মানে হচ্ছে যে ওকে আমরা কোন একটা পার্টিকুলার ডেটা দিয়ে রাখছি কিনা, যে ডেটাটার উপরে বেস করে সেটা প্যাটার্ন খুঁজে বাইর করে, যেটা হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট ফিচার্স হিসেবে আমরা কনসিডার করি। তো স্পাইক ডিটেকশনস এর ক্ষেত্রে ফিচার কি হবে? ফিচার হবে হইতেছে এরা, একটা স্পাইককে আমি আলাদা করব কি কি ওয়েতে, তারকে আলাদা করার জন্য একটা থেকে একটারে চিনবো কিভাবে। তখন আপনি এই যে এখানে দেখেন, এই যে এখানে 8টা ডিফারেন্ট ধরন দেখতেছেন তাই না? এই ধরনের মধ্যে আপনাকে যদি জিজ্ঞেস করি যে কিভাবে তুমি আলাদা করলা, তুমি তো চোখে দেখছো, তুমি চোখে
বুঝতেছো যে একটা থেকে একটা ভিন্ন, তাহলে তুমি কিভাবে, যদি তোমার আমি বলি যে এটার প্যাটার্ন গুলোকে একটা তুমি ফিচার্সে তুমি রূপান্তর করো, কনভার্সনস করো, দেন হাউ হাউ টু ডু দ্যাট, তখন আপনি বলবেন যে এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলার উইথ সেম না, সবগুলার পিক সেম না, কোনোটার সবগুলা নেগেটিভ আর পজিটিভ যে ডিফারেন্স সেটা সেম না, সবগুলার পিক টু পিক অ্যাম্পলিটিউড এটাও সেম না। তার মানে এইটাই তার ফিচার্স, যেগুলো দিয়ে আপনি আসলে একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন সাকসেসফুলি। প্রত্যেকটা মেশিন লার্নিং এর সেম কথা, সেম হচ্ছে অ্যাপ্রোচ, এবং এটাও তার ব্যতিক্রম না, আমরা এখানে যেটা স্পাইক ডিটেকশন করতেছি। ওকে, তাহলে আমরা বেশ কয়েকটা মানে ফিচার্স গুলোকে আমরা হচ্ছে আলাদা করতে পারছি। এখন আসি মানে কি পরিমাণে বা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কয়টা এরকম স্পাইক ডিটেকশন অ্যালগোরিদম খুব মানে জনপ্রিয় আর কি, এক কথায় বলতে পারেন যে এস্টাবলিশড এখন পর্যন্ত ডিফারেন্ট ডিভাইস গুলোতে ব্যবহার করা হয়। একদম মেডিকেল ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো মেশিন গুলোতে তারা হইতেছে এখান থেকে বের করে ফেলতে পারে। সো ওয়ান অফ দিস ইজ কল্ড আ ভোল্টেজ থ্রেশহোল্ড ডিটেকশন। এটা এটা একটা ওয়ান অফ দিস মেথড ফর দ্য ভোল্টেজ ডিটেকশন, থ্রেশহোল্ড ডিটেকশন। এখানে যেটা করে সেটা হচ্ছে সে ডেটা পয়েন্টগুলোরে বাইর করে, তবে কোন ডেটা পয়েন্টগুলোরে বাইর করে, ম্যাক্সিমাম আর মিনিমাম থ্রেশহোল্ড ভ্যালুর যে ডিফারেন্সটা সেটাকে সে বাইর করে। মিনিমাম একটা থ্রেশহোল্ড ভ্যালু আর ম্যাক্সিমাম একটা থ্রেশহোল্ড ভ্যালু, এই দুইটা দিয়েই সে হচ্ছে ডেটা পয়েন্টগুলোকে সে হচ্ছে আইডেন্টিফাই করার ট্রাই করে। সো সেটা কোথা থেকে বাইর করে, সেটা বাইর করে হচ্ছে একটা ওয়েব ফর্ম থেকে। ওয়েব ফর্মের পিক পিক যে অ্যামপ্লিটিউডটা আছে সেটাকে সে নেয়। ওকে, তাহলে বুঝি নাই ধরলাম, তাহলে এখন দেখার একটু চেষ্টা করি। এটা হচ্ছে ডায়াগ্রাম ওয়ান, দিস ইজ দ্য ডায়াগ্রাম টু। হুম, খেয়াল করেন, একটু লেজারটা অন করি। দিস ইজ ওয়ান অ্যান্ড টু। হ্যাঁ, তো দুইটার দেখেন প্রত্যেকটারই -0.6, -0.6 একটা মিনিমাম থ্রেশহোল্ডের একটা লাইন আঁকা আছে। তারা এটারে ধরছে কি, এটারে ধরছে তারা স্ট্যান্ডার্ড, যে মিনিমাম থ্রেশহোল্ড ভ্যালু আসলে এত থাকবে। ওকে, তো মিনিমাম থ্রেশহোল্ড ভ্যালু এটার এত থাকবে। ঠিক একই রকম ধরলাম +6 বা +8 একটা ম্যাক্সিমাম ভোল্টেজ থ্রেশহোল্ড ভ্যালুর একটা তারা মার্জিন তৈরি করে দিছে। এটা হচ্ছে তাদের নিজস্ব, যে এটা একটা গেস যে এই পরিমাণে এটা হচ্ছে একটা মিনিমাম থাকতে পারে আর সর্বোচ্চ এত উঠতে পারে। এখন দেখেন দুইটা ওয়েব ফর্মে ঠিক একই গ্রাফের উপরে ফেলছে, পাশাপাশি রাখেন, তাহলে এখন বলতে পারবেন, দুইটার দেখে আপনি আলাদা করতে শিখতে পারবেন যে এই ওয়েব ফর্মটা, এই যে এই স্পাইকটা ব্রেনের, সে কিন্তু মিনিমাম থ্রেশহোল্ড ভ্যালু থেকে কতটা নিচে নামছে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারতেছি ডিফারেন্সটা। আর ও যে মিনিমাম থ্রেশহোল্ড ভ্যালু থেকে কতখানি উপরে আছে এটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি। সো দিস ইজ হাউ উই ক্যান নাও ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টু ওয়েব ফর্ম। এটা কিন্তু দুইটা ডিফারেন্ট সিগন্যালের কথা ব্রেন কিন্তু বলার চেষ্টা করতেছে, আমরা ওর কথাটা বুঝতেছি কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো তখন এই যে ডিফারেন্স, যে মিনিমাম আর ম্যাক্সিমাম যে থ্রেশহোল্ড ভ্যালু, এই দুইটা ডিফারেন্সের মাধ্যমে আমরা আসলে দুইটা ব্রেইনের ওয়েভ ফর্মকে আলাদা করে চিনতে শিখতেছি। সো দ্য ফার্স্ট ওয়ান যেটা হইতেছে এটা এ নাম্বার, সেটার অ্যামপ্লিটিউড ভ্যালুটা এক্সিড করে গেছে মিনিমাম ভোল্টেজ থ্রেশহোল্ড। আর সেকেন্ডটাতে এটার যে স্পাইকের অ্যামপ্লিটিউডটা মানে পিক যে দুইটাতে উঠছিল, এই দুইটা আসলে টু স্মল, টু স্মল ফর দ্য মিনিমাম ভোল্টেজ থ্রেশহোল্ড। সো ওর যে প্যাটার্ন, ক্লিয়ারলি দিস ইজ ডিফারেন্ট দেন দ্য ফার্স্ট ওয়ান, সেকেন্ডটার। সো এইভাবে আসলে রিসার্চাররা এই ব্রেনের ওয়েভ ফর্ম গুলোকে তারা চিনতে শিখে, আলাদা করতে শিখে, এবং তারপরেই একদম তারপরের কাজটা হচ্ছে আমরা মেশিন লার্নিং এর উপরে দিয়ে দেই। সে হচ্ছে বের করে বলতে পারে, সে চিন্তা ভাবনা করে, সে ওখানে প্যাটার্ন গুলোকে সে খুব কি বলে কেয়ারফুলি সে নোটিস করে, দেন ফাইনালি সে কি করে, সে প্রিডিক্ট করে বা বলে দেয় যে এই পেশেন্টের পার্টিকুলারলি কোন রিজিয়নটাতে প্রবলেম আছে বা প্রবলেম হতে চলতেছে, বা
এই জায়গাটাতে তার সার্জারির প্রয়োজন, অথবা যে এই ব্রেইনের এই অংশটাতে তার কোনো একটা হচ্ছে প্রবলেম বা আমি অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছি, যেইটা আমাদের পক্ষে মানে হিউম্যানের পক্ষে বেয়ার আইস, খালি চোখে দেখাটা খুবই টাফ। এই প্যাটার্ন গুলোকে আমরা কি করি, আমরা হচ্ছে মেশিন লার্নিং এ ফাইনালি ওরে পাঠায় দিই, যাতে সে এগুলোকে আলাদা আলাদা করে বুঝতে পারে। এখন তাহলে আসি এই ভোল্টেজ থ্রেশহোল্ডের প্রবলেমটা কি। প্রথম প্রবলেম যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। ব্যাকগ্রাউন্ড নয়েজ দিয়ে বেশ ঝামেলা হয় ওর। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি ডিসকার্ড করি, তাহলে ডিসকার্ড করতে গেলে বলতে পারেন যে আচ্ছা ব্যাকগ্রাউন্ড নয়েজ তো ডিসকার্ড করাই যায়, তাই না? এটা তো এমন কোনো বিষয় না। সো ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিসকার্ড করতে গেলে একটা প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা হলো ভোল্টেজ থ্রেশহোল্ডটাকে যদি খুব বেশি লার্জ না হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজের সাথে অন্যান্য যেই ধরেন সাধারণ যেই আমার ওয়েব ফর্ম গুলো আছে, সেইটাও ভ্যানিশ হয়ে যাইতে পারে ব্যাকগ্রাউন্ড নয়েজের সাথে। মানে ইটস ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা নয়েজ ছিল আর কোনটা হচ্ছে ব্রেইনের সিগন্যাল ছিল। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ব্রেন থেকে আমি একটা সিগন্যাল নিতেছি, এর মধ্যে আপনি নয়েজ কই পাইতেছেন? এনি আইডিয়া কোথা থেকে নয়েজ আসে? এনিওয়ান? আমি তো ইলেকট্রোড পড়ায় সিগন্যাল নিতেছি, তাই না? রোগীকে একটা পার্টিকুলার খুব মানে ইকুইপড একটা ল্যাবে বসায় তার কাছে তার ব্রেন থেকে সিগন্যাল নেওয়া হচ্ছে, সেখানে তো বাইরের কোনো সাউন্ড আসার কথা না। তাহলে এখানে নয়েজ কোত্থেকে আসলো? এনি আইডিয়া বলতে পারবেন কেউ? আমার আমার বডি ধারণা আপনারা, হ্যাঁ। সাউন্ড হয় কি, হ্যাঁ, বডি মুভমেন্ট সাউন্ড হয় কি না? বডি মুভমেন্টের সাউন্ড? না। টেম্পোরাল টেম্পোরাল লুপ, ওটার মাধ্যমে। টেম্পোরাল লোবের? না, কানের কাছে যেটা থাকে। আহ না, কানের কাছেরটাও তো নেওয়া হয় আসলে। কানের যেটা থাকে না, এটাও হুম। নেওয়া হয়। কানেরটাও তো নেওয়া হয়, কারণ টেম্পোরাল লোব ম্যাক্সিমাম টাইমে যারা অসুস্থ থাকে তাদেরটা মানে অ্যাবনর্মালিটি শো করতে থাকে। সো ও ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসলে টেম্পোরাল লোব না। ব্যাকগ্রাউন্ড নয়েজটা আর কোনো আইডিয়া? ম্যাম অন্যান্য নিউরন থেকে। অন্যান্য নিউরন থেকে? দ্যাটস এ গুড পয়েন্ট। আপনি কি সাদমান বলতে পারবেন মানে কি বুঝাইতে চাইছেন? অন্যান্য ম্যাম নিউরন? এটা হ্যাঁ। এটা তো হুম। ম্যাডাম একটা নিউরনের জন্য হচ্ছে এই কাজটা, তো ওর হ্যাঁ, পাশাপাশি যে আলাদা অন্যান্য অন্যান্য নিউরন গুলো তো ওই কাজগুলো হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, 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 তখন এক্স্যাক্টলি। যদি আমি এটা যদি কাজ করতে থাকে তখন তো ওইটাও একটু, ওইটারও সাউন্ড তো চলে আসতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, বুঝছেন কিনা বাকিরা? মানে হয় কি, আহ দা- কোমার রোগী কখনো দেখছেন আপনারা? কোমায় আছে এরকম কেউ? হুম? হ্যাঁ তো, এনিওয়ান হ্যাঁ দেখছেন? ম্যাম। হ্যাঁ। তো কোমার রোগী যারা থাকে, তারা হতেছে দেখবেন যে একটু 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 করে কখনো যদি আপনার দেখারই হয়, দেখবেন যে তার চোখ হচ্ছে হয়, নাড়াচাড়া হয়, কিন্তু লড়ে চোখগুলো। মানে চোখ বোঝা আছে, কিন্তু ওর চোখে যে মনি সেটা আপনি দেখতে পাবেন বাইরে থেকেই, যে এটা বেশ নড়তেছে। তো কুমার রোগীদের যেটা বা এমনি নর্মালি যেটা হয় যে আমাদের কোমাতে যখন যায় বা এমনি নর্মাল যখন আমরা একটা ব্রেনের স্ক্যান করতে শুরু করি, তখন ধরলাম যে আহ টেম্পোরাল লোব থেকে আমি সিগন্যালটা চাই। ওকে। তো টেম্পোরাল লোব থেকে যখন সিগন্যাল চাইতেছেন অথবা ফ্রন্টাল লোব থেকে সিগন্যাল চাইতেছেন, ওই সময়ে এই যে চোখের যেই একটা সিগন্যাল দিতেছে চোখটা, সেই সিগন্যাল গিয়ে কন্টামিনেটেড হয়ে যায় হইতেছে ফ্রন্টাল লোবের সাথে গিয়ে মিশে যায়, অথবা ফ্রন্টাল লোবের কোনো একটা অতিরিক্ত সে অ্যাবনর্মালিটি মিশে যাইতেছে হইতেছে ধরলাম প্যারাইটাল লোবের সাথে মিশে যাইতেছে, যেখানে সেন্সরি ইনফরমেশনস আছে। সেই সেন্সরি ইনফরমেশনস এর সাথে চোখের ইনফরমেশনস কন্টামিনেটেড হয়ে যাইতেছে, প্রায়ই হয় যেটা। সো এই কন্টামিনেশনস এর জন্য মানে একটা সিগন্যাল গিয়ে আরেকটা সিগন্যালের সাথে মিশতে শুরু করে, মিশে যায়, যে কারণে অনেক ক্ষেত্রেই এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ বলি, এবং এটা আলাদা করা বেশ কঠিন। কারণ ওই যে যেটা আপনার নয়েজটা, চোখের যেটা আপনার অ্যাকচুয়াল আপনার ওয়েভ ফর্ম ছিল, ও গিয়ে কি করছে, ও গিয়ে ব্রেনের আদার্স যেসব সিগন্যাল আছে ওখানে গিয়ে
সাথে সাথে ওই জায়গাগুলোতেও কন্টামিনেশন করতে পারে। চোখেরটা সবচেয়ে বেশি হয় দেখে আমি চোখেরটা বলতেছি, এটা হচ্ছে একদম কমন বিষয়। তো এটাকেও তারা দূর করতে পারছে আসলে। ভেরি কমন যে চোখের এটা থাকবে। এবং এই যে এখন আসি কুমার রোগীর ক্ষেত্রে, যে ওদের যখন ব্রেনটা স্ক্যান করা হয় যে কোন অংশটা আসলে ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় আছে বা ড্যামেজড অবস্থায় আছে, ওই সময় বোঝা যায় না যে ওইটা যে ড্যামেজ। কারণ কি, ওই চোখ গিয়ে যেহেতু ওর চোখের ওই বলেন যেটাকে আমরা বলতেছি, চোখটা খুবই বেশি হইতেছে, টাগলিং করে, তখন ও গিয়ে এই যেটা ইনঅ্যাক্টিভ ওখানেও গিয়ে ও সিগন্যাল পাঠাইতে শুরু করে। অ্যাজ এ রেজাল্ট ধরতে পারা খুব টাফ যে ওই ব্রেনের ওই লোবটা আসলে ইনঅ্যাক্টিভ কিনা। দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে আসলে ইনঅ্যাক্টিভ কিনা। অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না, মনে করে যে না, আমরা হয়তো ফ্রন্টাল লোব থেকেই তো সিগন্যাল পাইতেছি, পিরিয়ডিক্যালি সিগন্যাল গুলো আসতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আদতে দেখা যায় যে ফ্রন্টাল লোবের সিগন্যাল থেকে আসলে কোনো সিগন্যালই আসে নাই, আসছে গিয়া ওই ধরেন আপনার চোখ থেকে চলে আসছে সিগন্যালটা। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো এত মানে কঠিন ভাবে মিশে যে এটা তখন ডিটেক্ট করা টাফ। তখন এই ভোল্টেজ থ্রেশহোল্ড আমরা যেটা এখন পড়তেছি এই মোমেন্টে, এইটা দিয়ে বের করা আরো টাফ। কারণ ও যেটা নয়েজ, ওরও একটা ভোল্টেজ থ্রেশহোল্ড আছে, ও খুব শক্তিশালী হইতে পারে যদি ওই সময় চোখের সিগন্যাল খুব শক্তিশালী হয় অথবা অন্যান্য সিগন্যাল খুব শক্তিশালী হয়। সে যদি ওষুধের কারণে কাউকে ধরলাম যে সে ইয়েতে আছে, তার ব্রেনটাকে স্ক্যান করা হচ্ছে, সে কিন্তু থট প্রসেসিং করতে থাকে। সে কিন্তু হচ্ছে হতে পারে মেডিসিনের কারণে সে হচ্ছে তার চোখ বন্ধ, কিন্তু তার থট প্রসেসিং চলতেছে। সেক্ষেত্রে ফ্রন্টাল লোব ভীষণ ভাবে অ্যাক্টিভ থাকতে পারে। অথবা যখন সিটি স্ক্যান করা হয় তখন দেখবেন যে একটা খুব নাইস এটা হচ্ছে মিউজিক দেয়। ওই মিউজিক যখন আমরা শুনতে থাকি, মিউজিকের রেসপন্স ব্রেন অলওয়েজ করে, মিউজিকের রেসপন্স করে। তো এই মিউজিকের রেসপন্স গুলো যখন করতে থাকে, তখন হচ্ছে আমাদের এই যে প্যারাইটাল লোব, ও কিন্তু এই দুইটা পাশে সে কি করে, অ্যাক্টিভেট হয়। এবং ওই অংশটা দেখবেন রিজিয়নটাকে যখন এমআরআই ইমেজ দিয়ে এটা দেখে, এটা আসলে এমআরআই ইমেজ ইমেজ প্রসেসিং এর আরেকটা হচ্ছে আমাদের পার্ট। এটা হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্সের একটা পার্ট। তো এই এমআরআই ইমেজ গুলোতে তখন হচ্ছে ধরা পড়ে যে কোন অংশগুলো ওর ব্রেনের প্রচুর পরিমাণে অ্যাক্টিভেট হইতেছে এই মোমেন্টে, ও রেসপন্স করতেছে কিনা। সেটাও একটা বোঝা যায় যে হাউ টু অ্যান্ড হোয়াট ইজ রেসপন্সিং অ্যাট দ্যাট মোমেন্ট। তো এই ব্যাকগ্রাউন্ড নয়েজের ক্ষেত্রে দিস ইজ দ্য প্রবলেম অফ ভোল্টেজ থ্রেশহোল্ডস, টু আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান ইজ ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল অর রিয়েল সিগন্যাল অফ দ্যাট পার্টিকুলার রিজিয়ন অর লোব। এই দুইটারে আলাদা করা এত বেশি কঠিন হয় যে যদি ভোল্টেজ ডিফারেন্স একদম সিগনিফিকেন্ট না থাকে, তাহলে ডিলিট করলে পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিসকার্ড করতে চান, তাহলে দেখবেন যে আসল নয়েজও ডিসকার্ড হয়ে গেছে ওর সাথে সাথে। আর যদি রাখতে চান তাহলে এত বেশি ওখানে গ্যাঞ্জাম তৈরি করে, মানে কন্টামিনেশন হয়, তো বুঝতে পারা টাফ যে কোত্থেকে এই কোথা থেকে নয়েজটা আসতেছে এবং এটা তার অ্যাকচুয়াল কিনা, এটা আবার বের করা বেশ টাফ হয়ে যায়। সো দিস ইজ ওয়ান অফ দ্য ড্রব্যাকস অফ ভোল্টেজ থ্রেশহোল্ড। ওকে। তো এখানে এই যে আমি দেখাচ্ছি, এখানে একটা ম্যাট্রিক্স আকারে, এখানে 4x4 একটা ম্যাট্রিক্সে ডিফারেন্ট আপনার আম, আহ, সিগনালের আমাদের নিউরন থেকে যেগুলো আমরা পাইছি সেইগুলোকে স্টোর করা হয়েছে। প্রত্যেকটাই একটা থেকে একটা আলাদা। এখানে আমাদের চোখ কিন্তু মানে খুবই ডিসিসিভ এক কথায়, যে এটা বুঝতে পারা টাফ, কিন্তু দিস ইজ এ 4x4 এমইএ রেকর্ডিং and it has stored different প্যাটার্নস অ্যাকচুয়ালি, যে স্পেশাল রেজুলেশনস সিগন্যালের এটাকে সে স্টোর করে রাখছে। এমন ভাবে স্টোর করছে যাতে ইনফরমেশনসটা মানে অরিজিনাল বা ইনফরমেশনসটা রাখছে। যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আমি যদি ডিসকার্ড করতে চাই, তারপরের কি অবস্থা হবে যদি কোনো একটা খুব ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন সে আমি হারায় ফেলছি এর মধ্যে, তাহলে যাতে আবার ফিরে আনা যায়। যে কারণে এই সিগন্যালের রেকর্ডিং গুলো প্রথমতই হচ্ছে ফিচার্স আকারে এখানে সেভ করে রাখা হয়। এবং এখন দেখবেন যে মেশিন লার্নিং এর যে কাজগুলো হয়, এখানে এই ফাইলগুলো চাওয়া হয় যে এটা আছে কিনা। সো যদি বেটার কোনো অ্যালগোরিদম থাকে, যদি তারা আরো নাইসলি হচ্ছে প্যাটার্নটারে ধরতে পারে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলোকে খুব মানে কি বলে ক্লেভারলি অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়েতে রিমুভ করা পসিবল, যাতে প্যাটার্নও ঠিক থাকলো, ব্যাকগ্রাউন্ড নয়েজও দূর হইলো,
এবং সেই সাথে পার্টিকুলার প্যাটার্নটা আমার খুঁজে পাইতে খুব সহজ হবে। তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি কোন পয়েন্টে প্রবলেম, কোথায় ঝামেলাটা হইতেছে, কোথা থেকে রেসপন্স বেশি আসতেছে বা একেবারেই আসতেছে না, ব্রেনের সবগুলো রিজিয়ন গুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশনস করা পসিবল। তো দ্যাট ইজ অল অ্যাবাউট ভোল্টেজ থ্রেশহোল্ড ডিটেকশনস। কারো কোনো কোশ্চেন আছে কিনা, না বুঝলে আমাকে এখন কোশ্চেন করতে পারেন, আমি পরেরটাতে যাব তারপরে। আমি থামতেছি, এখন কোশ্চেন করতে পারেন। এনিওয়ান? বুঝছেন আপনারা না ঘুমাইতেছেন? সকাল তো, এখন তো মনে হচ্ছে ঘুমাচ্ছেন কিনা। সাদমান, কয়েকজন দেখতে পাচ্ছি, না ম্যাম সায়মা। আসি। ম্যাম আসি ম্যাম। ম্যাম হ্যাঁ আছে, এরা, ম্যাম বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাসুদ, এরা ঘুমায় নাই মোটামুটি শিওর, আর বাকিদেরটা জানি না। জি ম্যাম, ম্যাম বুঝতে পারছি। আমরাও আছি না। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে, তো পরেরটাতে আসি। এটাকে কিভাবে এরা বাইর করছে, ঝামেলা থেকে মুক্ত করছে, হুইচ ইজ কল্ড স্পাইট ফিচার এক্সট্রাকশন। এখানে এই ঝামেলাটা থেকে সে বাইর করার চেষ্টা করছে। হ্যাঁ, তো বাইর করার চেষ্টা করছে এবং এটা হচ্ছে তার এন্ড প্রোডাক্ট, যে ডান পাশে যেটা দেখতেছেন। আমি এটা নিয়েই হচ্ছে নেক্সট পড়াটা, এটা নিয়ে আমি পড়াবো। ওকে, তো তার আগে আমি এই পর্যন্ত এসে থামবো, আমার আর খুবই অল্প কিছু বাকি আছে, তো দেখি বুঝি কিনা আমরা। সো বলছে, if a neuron's spike shape is the time invariant, we can characterize its shape by extracting spike features. টাইম ইনভ্যারিয়েন্ট মানে কি? টাইম ইনভ্যারিয়েন্ট মানে হইতেছে সময়ের সাথে সাথে সে পরিবর্তিত হয় না। ওকে, ধরলাম আমাদের ব্রেনের, যদি একটা সুস্থ ব্রেনের যে স্পাইকের যে প্যাটার্নটা থাকবে, এটা কিন্তু সবসময় সেম প্যাটার্নে পিরিয়ডিক্যালি আসতে থাকবে এবং চলে যাবে। অ্যাকশন পটেনশিয়াল হবে যখন, সে তখন যেই প্যাটার্নটা শো করবে, যখন হবে না সে ডিফারেন্ট প্যাটার্ন শো করবে, কিন্তু অলওয়েজ তাদের প্যাটার্ন গুলোর মধ্যে একটা মিল থাকবে, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। এটা এমন না যে আমি প্রথম সেকেন্ডে এক রকমের স্পাইক পাইছি, দ্বিতীয় সেকেন্ডে ওই পার্টিকুলার নিউরনের দ্বিতীয় স্পাইক, ডিফারেন্ট কোনো স্পাইক পাবো, নো, তা হয় না। সো যার যার লোবে তার তার স্পাইকের প্যাটার্ন গুলো মোটামুটি একই রকম, এইটা এই রিসার্চাররা বের করতে পারছে। তো মজার বিষয় হইতেছে হলো এই ওভারল্যাপিং স্পাইকস, যেটা ওভারল্যাপিং স্পাইক মানে হইতেছে যে মিশে যাচ্ছে, কন্টামিনেশন হইতেছে, পলিউটেড হয়ে যাচ্ছে স্পাইকটা, একটার স্পাইক ধরলাম চোখের স্পাইকের সাথে অন্য কোনো একটা সিগন্যালের স্পাইক ওভারল্যাপিং হইতেছে, তখন এইটাকেও কি করা হয়, রেকর্ড করা হয়, যখন when two or more action potential reach an electrode at the same time। হতেই পারে যে আপনি চোখের এবং সেই সাথে ধরলাম যে সেন্সরি যে লোব আছে, দুইটা একই সাথে অ্যাক্টিভেট হচ্ছে। হ্যাঁ, আপনার অথবা ফ্রন্টাল লোব, আপনি চিন্তাও করতেছেন এবং কোনো এক কারণে আপনার সেন্সরি ইনফরমেশনসটাও আপনার অ্যাক্টিভেট হয়েছে, হতে পারে। তো এই প্যাটার্ন গুলোকে তারা কি করছে, তারা মোটামুটি ধরার চেষ্টা করছে, তখন বলছে যে ফিচার্স বলতে যদি কিছু থাকে, তাহলে এইটাকে আলাদা করার জন্য এই যে রেড কালার যেগুলো দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ দ্য ফিচার্স ইউ নিড টু রেকর্ড দোজ। তো তখন বলা হয় যে যখন তুমি কোন একটা পেশেন্টের ব্রেনকে তুমি স্ক্যান করতে শুরু করছো বা তুমি তার ইইজি করার স্টার্ট করছো, তখন একদম শিওর থাকবা যে তুমি এই তিনটা ইনফরমেশনস, এখানে আসলে চারটা ইনফরমেশনস বলতে গেলে, এই চারটা ইনফরমেশন তুমি সেভ করছো কিনা, এটা কাজ। তো আপনি যদি বাইরে পড়াশোনা করেন অথবা এই ল্যাবে, আপনি তো যাইতেই হবে, এখন প্রচুর স্কলারশিপ থাকে এইসবে, এই কাজগুলোতে। সো যদি এরকম যান, তাহলে দেখবেন ওখানে আহ, যিনি থাকবেন, আপনাকে যখন কাজ বুঝাই দিবে তখন বলবে যে তুমি যখন রেকর্ডিং নিবা, obviously you need to save these informations. The first one is the peak to peak voltage amplitude, সবচেয়ে হাইয়েস্ট পিক এবং সবচেয়ে লোয়েস্টের দিক থেকে হাইয়েস্ট যেটা আছে, সেই দুইটার ভোল্টেজ অ্যামপ্লিটিউড তুমি সেভ করছো কিনা, স্পাইকের উইথ তুমি সেভ করছো কিনা, আর স্পাইক, দুইটা স্পাইকের মধ্যে যে ডিফারেন্স সেটা তুমি সেভ করছো কিনা, সব ইনফরমেশন রাখার তোমার দরকার নেই।
কারণ মানে এত বড় বড় এক একটা সিগন্যাল আসতে থাকে এবং সে তো কন্টিনিউয়াসলি নিতে থাকে। তো আমরা কি করি, আমরা 10 মিলি সেকেন্ডের জন্য জাস্ট করি, সিগন্যালটা নেওয়ার চেষ্টা করি, বা 10 সেকেন্ড ম্যাক্সিমাম। এর চেয়ে বেশি নিলে পরে আপনি সিগন্যালের ভারে জর্জরিত হয়ে যাবেন। আপনার তো মানে এত ইনফরমেশন চলে আসবে মুহূর্তের মধ্যে যে আপনি এটা রাখার জন্য আপনাকে হতেছে প্রবলেমে পড়তে হবে এক কথায়। আহ, এটা দিয়ে আসলে প্যাটার্ন বের করা পসিবল না, আর যাই হোক। ইয়েস, মেহেদি হাসান বলেন। মানে ওই যে স্পাইক উইথ নিয়ে একটা কোশ্চেন ছিল। এখন হ্যাঁ, এইখানে যে পয়েন্টটা আইডেন্টিফাই করছে, যেমন পয়েন্ট -2 এর একটু নিচে, এখন আমরা যদি আরেকটু হ্যাঁ, উপরে ধরি, মানে এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো স্পাইক উইথটা কোন পজিশনে হবে? স্পাইকের উইথ আর কি, বুঝতে পারছি। ওকে, সো ম্যাক্সিমাম টাইমেই আপনার কথাটা আমি বুঝছি, একটা সময়। ওকে, স্পাইকের উইথটা, এটা যখন তারা কি করে, মানে ফাইন্ড আউট করে, তখন দেখেন নর্মালি এই যে ওর ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট, পজিটিভ আর নেগেটিভের পিক ভ্যালুটাকে আইডেন্টিফাই করছে। কিন্তু খেয়াল করছে নিশ্চয়ই, এই যে ব্লু জি কালারটা হচ্ছে অরিজিনালি এখানে আইডেন্টিফাই করছে। আর এটা যে স্পাইকের যে উইথ যেটা, এটা হচ্ছে সাধারণত ওদের একটা মানে বেঞ্চমার্ক থাকে। ধরলাম যে বেঞ্চমার্কে বলে দিতেছে যে এটা তোমার এত% তুমি শুধুমাত্র ফ্ল্যাকচুয়েশন করতে পারবা স্পাইক উইথ নেওয়ার সময়। তখন এইটা ধরলাম 10%, তুমি এটা যখন তুমি একটা কোনো স্পাইক নিবা তখন তার 10% সময়ে এটার আপ অথবা তার লোয়ার এই পর্যন্ত তুমি তার স্পাইক উইথটা ধরবা। সেক্ষেত্রে 10%ও হইতে পারে, কোনো কোনো ল্যাবে আপনার এটা 20-25 পর্যন্তও নিতে পারে। দ্যাট ইজ দা মানে ডিফারেন্ট কেসেস তারা যদি চায়, এবং সেখানে উল্লেখ করে দেয় যে আমি আসলে এই সমস্ত পয়েন্টগুলো নিছি এর উপরে বেস করে, এর বেসিসে নিছি। জি ম্যাম, হ্যাঁ, তো বুঝতে এটা পারছি। এরকম না যে সবসময় -0.28 থেকে একটু নিচে নিতে হবে, বিষয়টা তা না। ইট কমপ্লিটলি ডিপেন্ডস যে আমি ওই মোমেন্টে যেই ল্যাবের ইকুইপমেন্টটা ব্যবহার করে আসলে ইলেকট্রোডটার নিতেছি, আউটপুটটারে বাইর করতেছি ওর ব্রেন থেকে, ওই সময় সেই মেশিনটার অবস্থা কিরকম, সে কতটুকু পর্যন্ত অসিলেট হইতে পারে অসিলোস্কোপে, কতটা পারে, তার উপরে বেস করে আমরা এটাকে নির্ধারণ করে দিই এবং বলে দিই যে দেখো এটা এত% আমি নিয়েছিলাম, এবং তার উপরে বেস করে এখন দেখো তুমি পাও কিনা প্যাটার্ন গুলা। জি তো ম্যাম, যে বুঝতে কারণে পারছি। দেখবেন যে আপনি এমআইটি যদি কোনো ল্যাবে এটা পান, এটার যে স্পাইকের উইথটা আবার হচ্ছে ক্যামব্রিজের ল্যাবের তাদের আলাদা হতেই পারে, খুবই স্বাভাবিক। এবং যে কারণে তারা এটা যখন পায় অ্যাকচুয়ালি এটা কিন্তু বিভিন্ন দেখবেন যে আপনি নেটে সার্চ দিতে পারেন, গিটহাবে দেখতে পারেন, ক্যাগলে দেখতে পারেন, এইগুলো আপলোড করা আছে। তারা টাইম টু টাইম, ধরেন 2-3 বছরের আগের কাজ, নট ইভেন দ্যাট, মানে গত বছরে 2024-এর কাজও ইভেন আপলোড করে রাখছে ওরা। এবং কেন করছে, কারণ হইতেছে ওরা চায় যে ওরা যেই ফাইন্ডিংটা পাইছিল সেই ফাইন্ডিংটা বাকিরা, মানে সারা ওয়ার্ল্ডের স্টুডেন্টরা এটা নামাক, কাজ করুক, এবং তারা এর চেয়ে ভালো কোনো প্যাটার্ন পায় কিনা সেটা নিয়ে সে দাবি করুক। বুঝতে পারতেছেন কিনা সেটাই বলতেছি, হইতেছে আমরা রিসার্চ পেপার, যে জি ম্যাম, ওরা যেটা করছে তার থেকে ওরা চায় যে আরো বেটার কেউ কোনো অ্যালগোরিদমের কোনো একটা মানে এক্সেলেন্সি নিয়ে আসতে পারলো কিনা যাতে বেস্ট বোঝা যায়। তো তখন এরকম বিভিন্ন ইউনিভার্সিটি দেখবেন যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএস এর, তারা হইতেছে তাদের কাজ খুবই চমৎকার হয়, অথবা ব্রুকলিনের কাজ যেগুলো স্টানি ব্রুকলিনের, সেই ইউনিভার্সিটির কাজগুলো খুব চমৎকার হয়। তো ওই জায়গাগুলোতে তারা তাদের কাজগুলো আপলোড করে রাখে। এবং ও, ওরা আবার কি করে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরা আবার সেমিনার দিতে যায়, তখন ওদের সাথে এটা এক্সচেঞ্জ হয়, ওরা বলে যে আমি এরকম নিছিলাম এবং আমি এই ফাইন্ডিং পাইছি। তখন আবার ধরেন যে যারা ইউকের আছে, মানে গ্রেট ব্রিটেনের আছে, তাদের একটা টিম থাকে, তাদের আবার টিমের যে ফাইন্ডিংস তারা ওইটা শেয়ার করে। তখন কোনটা অ্যাকচুয়ালি বেস্ট বা কিভাবে ওরা ওদের স্ট্র্যাটেজিটা নির্ধারণ করতেছে সেটা ইউনিফর্ম হয়ে যায়, মানে সবাই একটা পার্টিকুলার রিসার্চাররা পয়েন্টে আসে যে দেখো এইটাই মনে হয় তাহলে বেস্ট হচ্ছে, যেটা
হিউম্যান ব্রেনকে বোঝার জন্য বা তার মিনিংটারে বাইর করার জন্য। আমরা তো আসলে রহস্য বের করার এখানে বিষয় এটাতে থাকি যে ও ওই পার্টিকুলার ওয়েভ ফর্মটা কিছু বলতে চাইতেছে কিনা, এটা কি ডিফরমেশন হয়ে আছে নাকি এইটাই তার প্যাটার্ন। তো এইটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। তখন এই আসলে ওয়েভ ফর্মের মধ্যেই সে মিনিংটা লুকায় রাখছে, ইটস লাইক এ হিডেন কোড। তো তখন এই বিভিন্ন রিসার্চাররা এই পার্টিকুলার সেমিনার গুলোতে বা কনফারেন্স গুলোতে যখন যায়, তখন এটা শেয়ার হয় এবং তারা এটা নির্ধারণ করে যে আমি এরকম নিছিলাম বেসড অন আওয়ার রিডিংস অ্যান্ড আওয়ার ইকুইপমেন্টস অ্যান্ড আওয়ার ল্যাব ফেসিলিটি, তারপর আমি এরকম আউটকাম পাইছি। নাও নাও ইউ ক্যান এক্সপেরিমেন্ট অন ইউর ওন টার্মস। তো তখন আবার তারা তাদের ল্যাবে নিয়ে এটাকে তাদের মতো করে করতে পারে অথবা ডিফারেন্টলি করতে পারে। তো দ্যাট ডিপেন্ডস। আর আমাদের দেশের এরকম হচ্ছে ল্যাব বলতে গেলে নাই। তো আমাদের যে দেশে যেটা করি আমরা, আমাদের যেটা করতে হয় রিসার্চাররা, তারা হইতেছে এই যে বিভিন্ন ইউনিভার্সিটি তারা যে এই যে ফাইলগুলো আপলোড করে দিছে, করে রাখছে, এই ফাইলগুলো আমরা জাস্ট সরাসরি নিয়ে কাজ করতে বসি। বিকজ আমাদের সরাসরি ইলেকট্রোএনসেফালোগ্রাম নিয়ে কাজ করার মতো এই বড় ল্যাবের সেট আপ আমাদের নাই। সো আমরা তাদের যেটা ফাইলগুলো থাকে, যেটা অলরেডি প্রোভাইড করছে, সেটা নিয়ে আমরা কাজ করি। সো আমাদের জন্য বেস্ট হয় যে আমরা তখন একই সাথে বসে, মানে আপনি বাংলাদেশে বসে আপনার রুমে বসে আপনি 10টা ইউনিভার্সিটির অ্যাটলিস্ট হচ্ছে তাদের যেই আউটকাম বা তাদের যে ফাইলগুলো সেগুলো আপনি ডাউনলোড করতে পারতেছেন এবং নিয়ে কাজ করতে পারতেছেন। সো দ্যাট ইজ দ্য পজিটিভ থিং আমাদের জন্য। অ্যাটলিস্ট ওই খুব লো লজিস্টিক সাপোর্টে এটা অনেক বড় একটা কাজ বলতে পারেন। তো যে কারণে জি ম্যাম। আমাদের এই কাজগুলোকে আমরা এনকারেজ করি এবং বলি যে পরবর্তীতে প্রজেক্ট আকারে যখন তুমি কোনো কাজ করবা, যে আপনার থার্ড সেমিস্টারে একটা প্রজেক্ট থাকে, এই জাতীয় কাজগুলো করবা যাতে তোমার পরবর্তীতে কেরিয়ারের সময় বা কোনো একটা হায়ার স্টাডিজ এর সময় যাতে এই জায়গাগুলোতে হেল্প করে যে তুমি তাদের ফাইলগুলো নিছিলা, তাদের জায়গাগুলোতে কাজ করছো এবং এই লেভেলের কাজটা করছো। সো এইগুলো আমাদের একই সাথে শেখানো হয় যে কিভাবে একটা রিসার্চকে কন্ডাক্ট করতে হয়, রিসার্চ কিভাবে আমরা মানে ফাইনালি সাকসেসফুলি কন্ডাক্ট করতে পারি। এবং আমাদের অধিকাংশরই যেটা প্রবলেম থাকে আমি জানি, যে কি নিয়ে কাজ করব বা প্রজেক্টের প্রপোজাল কি দিব সেটাই আমরা বুঝতে পারি না। আমি দেখছি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে অনেকেই বলে আপনি বলে দেন কি নিয়ে কাজ করব। তো কথা হইতেছে কি নিয়ে কাজ করতে চায় সেটা মোস্ট মোস্ট কেসেই ও যখন পড়াশোনা করতে থাকে তখন ওর কাছে, ওর মাথায় এটা আসলে ক্লিক করা উচিত যে আমি এই জাতীয় কাজগুলো করায়, আমি তাহলে এটা নিয়ে একটু দেখতে পারি। তখনই সে দেখবে যে এই জাতীয় অজস্র কন্টেন্ট বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা আপলোড করে রাখছে, তারা বলে যে এটা নিয়ে কাজ করছো, তাহলে তুমি তখন একটু যোগাযোগ করলে তখন ওকে হচ্ছে ওই যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে যায় ওই দেশে তার কাছে, তার ল্যাবে কাজ করানোর জন্য। তো দ্যাট ইজ হাউ আমরা আসলে এই রিসার্চ গুলোকে কন্ডাক্ট করি। হাউএভার আমি হচ্ছে আহ, এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা প্রজেক্টের কথাও একটু বললাম, তো ফাইনালি আসি তাহলে। তো আমরা ফিচার্স গুলোর অ্যানালাইসিস করব এবং চারটা এই ফিচার্স গুলোকে আমরা নিব, নেওয়ার পরে লাস্টের কাজটা দেখি। আমি এই জায়গায় থামতেছি আজকে। নাও লুক এট দ্য রাইট হ্যান্ড সাইড ডায়াগ্রাম। এই রাইট হ্যান্ড সাইডের ডায়াগ্রামটা খেয়াল করেন, কয়টা কালার দেখতে পাচ্ছেন? তিনটা ম্যাম। তিনটা। তিনটা, এক্স্যাক্টলি। কোশ্চেন তো তিনটাই আছে, হ্যাঁ তিনটা ক্লাস্টার। দেখেন তাহলে তিনটা ক্লাস্টার দেওয়া আছে। এই যে ক্লাস্টার গুলো, একটা হচ্ছে এই যে এই রিজিয়নটা, এটা হচ্ছে একটা একটা ক্লাস্টার, ব্ল্যাক ক্লাস্টার এক জায়গায় আছে। এই রিজিয়নটা হইতেছে হচ্ছে রেড ক্লাস্টার। ওর প্যাটার্ন গুলো দেখেন, তার মানগুলো খেয়াল করেন, অধিকাংশ মান 0.7 থেকে -0.2 পর্যন্ত ঘোরাঘুরি করতেছে এই যে এই মানগুলো। আর এটা হইতেছে ব্লু ক্লাস্টার, গুলোর প্যাটার্ন গুলো খেয়াল করেন, ওর সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান এখানে যে প্যাটার্ন গুলো আছে, ওর ক্লাস্টার হইতেছে মিডিয়াম রেঞ্জের মধ্যে মানে আছে। আর ব্ল্যাকের গুলো হইতেছে লো থেকে মিডিয়ামের মধ্যে আছে। তো এখন এই ফিচার অ্যানালাইসিস করে, আসলে দুইটা ইলেকট্রোড ব্যবহার করছিল, ফিচার অ্যানালাইসিস করে তারা এইখানে গ্রাফ পেপার এটা বসায় ফেলছে, পিক ভোল্টেজ গুলো নিয়ে বসাইছে। বসানোর পরে
তিনটা নিউরনের অসাধারণ যে ডিফারেন্সটা, এইটা এখন মনে হয় আমরা হিউম্যানরা এখন বুঝতে পারবো ডেটা ভিজুয়ালাইজেশনস এর মাধ্যমে। এই ডেটা ভিজুয়ালাইজেশন, এটাও অনেক টুলস আছে ভিজুয়ালাইজ করার জন্য। এটা আমি ওয়েকারটা ব্যবহার করছি, এবং এইটাতে খুব নাইসলি সে বলে দিচ্ছে যে লুক হাউ দিস ইজ ডিফারেন্ট ফ্রম ইচ আদার। একটা নিউরনের যে পিক পিক ভোল্টেজ আরেকটা নিউরনের পিক ভোল্টেজ থেকে কিভাবে আলাদা হইতেছে। তো এরকম আমরা ধরেন এখানে না হলেও আছে হচ্ছে 300 থেকে 800 ডেটা পয়েন্টস এখানে দেওয়া আছে। মানে ওয়েব ফর্ম, বিভিন্ন ওয়েব ফর্ম গুলো নিয়ে আমরা এটা করছি। এই ডেটা ফর্মস গুলো দেখে, এই ডেটা পয়েন্টস গুলো দেখে এখন আমাদের কাজ হইতেছে যে পার্টিকুলারলি একটা নতুন একটা সে স্পাইক আমি নিয়ে আসলাম, পাইছি মাত্রই, সেই স্পাইকটা এই জায়গায় অবস্থান করতেছে। ওকে, এই যে এখানে অবস্থান করতেছে আমি যেখানে রাখছি। এখন আপনাকে বলতে হবে এই স্পাইকটা কোন ক্লাস্টারের মধ্যে যায় বা যাওয়া উচিত। রেড রেড ক্লাস্টার। রেড ক্লাস্টার হতে পারে, ইয়েস। আবার যে ব্ল্যাক যেটা আছে এটাও তো আবার নাও করা যায় না, তাই না, হইতেও পারে। তো কথা হচ্ছে এই ডিসিশনস গুলো নেওয়ার জন্য আমাদের তখন দরকার পড়ে হচ্ছে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম, রাইট? তো এই মেশিন লার্নিং এর অ্যালগোরিদমটা আমরা তখন এখান থেকে স্টার্ট করব নেক্সট ক্লাসে। এইখান থেকে আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে একটা ছোট্ট, এটা অনেকেই জানে না, খুব খুব পপুলার ওয়ার্ল্ডে, এবং একই সাথে ধোঁয়া কাজ চলতেছে সব জায়গাতে এটা নিয়ে। তো এটাই আমি পড়াবো। এখানে ডেটা পয়েন্ট 300 আছে, 300 ডেটা পয়েন্ট নিব, ক্লাস্টার 4টা নিয়ে এখানে কাজ করব। তো এইটা আমি নেক্সট দিন দেখাইতেছি কিভাবে সে বাইর করে। বাট বিফোর দ্যাট, এই জায়গা পর্যন্ত, স্পাইক ডিটেকশনস পর্যন্ত আমাকে আজকে পৌঁছাইতে হয়েছে। এখানে দেখাইছি যে তুমি ওয়েব ফর্ম নিছো, নেওয়ার পরে ফাইনালি তুমি ইলেকট্রোড 1 থেকে পিক ভোল্টেজ গুলো একটা পার্টিকুলার তুমি হচ্ছে গ্রাফে বসায় ফেলছো। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স নাও? ক্যান ইউ ফাইন্ড দ্য ক্লাস্টার্স ডিফারেন্স নাও? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই জায়গাটাতে খুব নাইসলি মেশিন লার্নিং এর অ্যালগোরিদম অ্যাপ্লাই করা যাবে উইদাউট হেজিটেশন। তো মেশিন লার্নিং খুঁজে পাবে, সবগুলো খুঁজতে পারবে। সো দ্যাট ইজ হাউ দ্য স্পাইক ডিটেকশন অ্যালগোরিদম ওয়ার্কস। সো এই স্পাইক ডিটেকশনস গুলো অন্যতম আমাদের রিসার্চের অপশনস হিসেবে এখনো পর্যন্ত আছে। কেউ কাজ করতে চাইলে করতে পারেন। পড়ানোর সময় আমরা আসলে বলে দেই যে তোমার আসলে কই যাওয়া উচিত, এবং অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য যদি কখনো চিন্তা করো তাহলে এই জায়গাগুলোতে আরামসে কাজ করতে পারো। So, আমি এখন তাহলে থামতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ম্যাম, ওই যে ওভারল্যাপিং যে স্পাইকটা, সাপোজ আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, তখন তো দেখা যায় যে আমরা সিনারিটা দেখতেছি, আবার হচ্ছে আমি সাউন্ডটা শুনতেছি, তখন কি হুম। ওভারল্যাপিং স্পাইক হয়? হ্যাঁ হয়, হ্যাঁ হয়, কারণ ওভারল্যাপিং দুইটা আমাদের লোক যদি একসাথে কাজ করে তখন এটা হয়। হতেই পারে। মানে অনেক ক্ষেত্রে আমাদের মাথায়, যে এখানে খেয়াল করেন, এখানে অনেক ক্ষেত্রে 8টাও বসায়, হ্যাঁ, আমি যেটাতে আছি এখানে 8টা বসায়। অনেক ক্ষেত্রে আবার প্রায় 60 থেকে 70টা বসায় ইলেকট্রোড, 60 থেকে 70টা। তা 8টা বসানোর কারণে কি প্রবলেম হবে বলেন তো, যদি কেউ 8টা বসায় মাথায়? আর কেন আরেকটা গ্রুপ 60টা ইলেকট্রোড বসাচ্ছে ওর মাথায়? আটটা বসালে আমাদের কিছু ম্যাম ইনফরমেশন অ্যাকুরেসি গ্যাপ ভালো পাওয়ার থাকতে জন্য। পারে। হ্যাঁ, আরেকজন বলতেছিলেন, একটু বলেন তো। অ্যাকুরেসি ভালো পাওয়ার জন্য একিউরেসি ভালো পাওয়ার জন্য। এই যে ওভারল্যাপিং যেটা হয়, ওভারল্যাপিংটাকে ডিস্টারবেন্স হয়তো বা বুঝতে পারি না তো যে কোনটা কার সাথে ওভারল্যাপ হইতেছে। 8টাতে তো ওভারল্যাপ হবেই, 8টার মধ্যে একটার সাথে একটা অনেক বেশি হইতেছে, এক জায়গায় চলে আসবে। তো যেটা হয় তখন ওই ডিস্টিংক্ট আলাদা আলাদা জায়গাগুলোতে বসালে যার যার তার তার রিজিয়ন থেকে যেই ওয়েব ফর্ম গুলো দিতেছে, আমরা যেই যে ফ্রিকোয়েন্সিতে আসলে ভাইব করতেছি সেগুলো পাওয়া যায়। সো ওভারল্যাপিং গুলো তখন খুব আরামসে হচ্ছে এলিমিনেট করা যায়। জি, বুঝতে পারছি। তো ম্যাম অনেক আমি ক্ষেত্রে যদি হ্যাঁ। নিউরন নিয়ে যদি কোনো
ট্রেন করাইতে চাই মেশিন লার্নিং এ, হ্যাঁ, তো বেসিক্যালি আমার কি টাইপের ডাটা সেট নিয়ে কাজ করা লাগবে? এটা কি হইতেছে ইইজি রিডিং এর যেই ইজি রিডিং এর, হ্যাঁ আছে এই ইজি এই রিডিং। ডাটা সেট গুলা নিয়ে কাজ করতে হ্যাঁ, হবে? হ্যাঁ মানে ইজি এই ডাটা রিডিং। সেটের হ্যাঁ, ইমেজ কালেক্ট করে ওইটা নিয়ে কাজ করতে হবে না না? না ইমেজ না, এটা সব বলে ইজি রিডিং থাকে সাধারণত। এই যে যেটা পড়াইতেছে এটাই থাকে। হ্যাঁ, তো ইজি রিডিং গুলোই থাকে। তো ও কি করে, ইজি রিডিংটা দেওয়া থাকে, এটা ঠিক ইমেজ আকারে না। আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি। আম, এইটা থাকে হইতেছে এই যে ইগুলো আছে না, ইমেজ গুলো, যেটা যেটা আমরা ওয়েব ফর্ম গুলো আসলে পাইছি, এটাতে তো পিক টু পিক একটা অ্যামপ্লিটিউড পাইছি, তাই না? এই যে এটা পিক টু পিক হ্যাঁ, ভোল্টেজ পাইছি, তার একটা স্পাইকের উইথ আছে, আছে না? স্পাইকের হ্যাঁ, ডিফারেন্স আছে, এগুলো আসলে কি ফরম্যাটে থাকে? ভ্যালু। আমি হ্যাঁ, যদি এখন বলি স্পাইকের উইথ হইতেছে 1.5 ন্যানোমিটার, স্পাইকের ডিফারেন্স হইতেছে হচ্ছে 0.005 ডিফারেন্স, আর পিক টু পিক অ্যামপ্লিটিউড একটা হইতেছে 0.8 মিলিভোল্ট, আর একটা আছে হইতেছে -0.1 মিলিভোল্ট। এইভাবে করে দেওয়া থাকে। এই রিপোর্ট গুলা নিয়ে হইতেছে হ্যাঁ, ক্যালকুলেশন। হ্যাঁ এই রিপোর্ট গুলোই তখন আমরা মেশিনে ফিট করাই। ফিট করানোর পরে সেটা ডিফারেন্ট নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ফিট করাইতে পারি এবং অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করি। তখন এক একটা অ্যালগোরিদম এক এক ভাবে হচ্ছে প্রেডিক্ট করার চেষ্টা করে। সো এগুলো দেখবেন যে এটা বিভিন্ন ইয়েতে ইউনিভার্সিটির গ্রুপ তারা আপলোড করে রাখে। আচ্ছা, তো এই এই ফরম্যাটে আসলে আসে আমাদের কাছে, যাতে আমরা বুঝতে পারি। এবং ও তো রিডিং কিভাবে নিছে, কত পার্সেন্ট নিছে, এগুলো সব ওখানে রিডমি ফাইলের মধ্যে উল্লেখ করে দেয় তারা। তাসবিহুল, বুঝছো? হ্যাঁ ম্যাম, কাজ বুঝতে কাজ পারছি। করতে চাইলে এভাবে কাজ করতে পারো, বুঝছো? এগুলো খুব মানে পটেনশিয়াল ওয়ার্ক পরবর্তীতে, এগুলোর খুব ভালো প্রসপেক্ট আছে। ওকে ম্যাম ম্যাম। ম্যাম এখন তো হ্যাঁ এগুলার মনে জান্নাতুল, হয় কিছু বলবেন? রিসার্চ এর মনে হয় অপশন গুলা এগুলার জন্য ভালো, তাই না? অবশ্যই, হ্যাঁ তা তো অবশ্যই। করোনার পর থেকে এই সেক্টর খুব শক্তিশালী হয়ে গেছে। আমাদের বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, নিউরোইনফরমেটিক্স, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এগুলো খুব শক্তিশালী এখন। স্বয়ং ইলন মাস্ক সে নিজেই এগুলো নিয়ে এখন আছে, নিউরোলিঙ্ক নিয়ে আছে, থাকবেই তো। জান্নাতুল ফেরদৌস, কিছু বলতে চাচ্ছিলেন? জি ম্যাম, স্পাইক গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা কি ম্যাডাম যে পজিটিভ নেগেটিভ গ্রেডিয়েন্টের কি ডিফারেন্স? হ্যাঁ ডিফারেন্স, হ্যাঁ জি ম্যাম। স্পাইকের ডিফারেন্সটা বের করে। ম্যাম ওকে, এনি আদার কোশ্চেন্স? আর কোনো কোশ্চেন আছে? জিজ্ঞেস করেন, মানে ইন্টারেস্ট পেলে আসলে কোশ্চেন থাকে, ইন্টারেস্ট না পেলে আসলে কোশ্চেন থাকেও না। তো আমি চাই যে যতটুকু পড়তেছেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসছেন কম্পিউটার সায়েন্সের লোক, তাদের যেন এতটুকু একটা আইডিয়া হয় যে এই মুহূর্তে ওয়ার্ল্ড কি কি নিয়ে কাজ করতেছে, কোথায় যাইতেছে আস্তে আস্তে, এগুলো ধারণা থাকা দরকার প্রত্যেকের, যাতে আপনারা কোনো একটা চায়ের আড্ডায় বসে অ্যাটলিস্ট এই কথাটা আপনার মাধ্যমে আর 10 জন জানতে পারে যে এই জিনিসগুলো আসে আসতেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো। সো কোশ্চেন আছে, বুঝছেন কি আপনারা যারা আছেন এখানে, যে কয়জন ঘুম বাদ দিয়ে শুনছেন, কিছুটা কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে ম্যাম পারছি। ওই দিন আমার এক ফ্রেন্ড, ও আবার ডাক্তার, জি তো ম্যাম ওর সাথে বুঝছি। এরকম নিউরো ইনফরমেটিক্স এর আপনার যে যতটুকু শিখছে এখন পর্যন্ত, হুম, তো ওর সাথে মোটামুটি ডিসকাস করলাম, তো ও অনেক ইন্টারেস্ট হইলো, তারপর বললো যে এগুলো নিয়ে আসলে রিসার্চ করা দরকার, কাজ করা হুম, দরকার। তো হুম। ভালো। এবং এগুলোতে সব সিএসসি বা ওই যে ব্রেইন অ্যান্ড